প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। একাদশ শ্রেণী ভূগোলের নতুন সিলেবাস অনুযায়ী আজকের ক্লাস। এর আগে আমি একটা ক্লাস দিয়েছি যেখানে আমি আলোচনা করেছি যে কিভাবে প্রশ্ন নতুন ধরনের প্রশ্ন আসবে। তো যারা এই ভিডিওটা দেখোনি প্লিজ সেই ভিডিওটা দেখে নাও, অনেক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে একটি আলোচনার ক্লাস তোমাদের জন্য। সেই ক্লাসটি হলো ভূগোলের তোমাদের যে ইউনিট 2তে রয়েছে অরিজিন অফ দ্য আর্থ, হ্যাঁ, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে ঘটনা বা তত্ত্বগুলো, সেই দুটি থিওরি তোমাদের রয়েছে, তিনটে থিওরি রয়েছে, যেখানে রয়েছে দুটো থিওরি ক্লাসিক্যাল থিওরি, যেখানে ক্লাসিক্যাল থিওরির মধ্যে রয়েছে কান্টের মতবাদ এবং জিন্স এবং জেফ্রির মতবাদ, এবং মডার্ন থিওরির মধ্যে আসছে বিগ ব্যাং থিওরি। তো এই ক্লাসিক্যাল থিওরি এবং বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমরা আজকে অল্প করে আলোচনা করব, এবং এখান থেকে তোমরা কিভাবে জিনিসটা বুঝবে, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, আর এমসিকিউ প্রশ্ন উত্তর করার জন্য ক্লাসগুলোকে বুঝে রাখা অবশ্যই প্রয়োজন, কারণ কনসেপচুয়াল প্রশ্ন তোমাদের কিন্তু এবছর আসবে। তাই ক্লাস বুঝে রাখলে কনসেপচুয়াল প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। দেখো, আজকে প্রথমে আলোচনা করছি ক্লাসিক্যাল থিওরি। ক্লাসিক্যাল থিওরি মানে ধ্রুপদী তত্ত্ব, অর্থাৎ যে তত্ত্বগুলো মোটামুটি স্বীকৃত হয়েছে। দেখো, কোনো তত্ত্বই কিন্তু পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোনো তত্ত্বই সর্বজন স্বীকৃত নয়, ঠিক আছে, কিন্তু তাও মোটামুটি কিছু তত্ত্বকে ক্লাসিক থিওরি হিসাবে ধরা হয়েছে। তার মধ্যে একটি থিওরি হলো কান্টের নীহারিকা মতবাদ। এই কান্টের নীহারিকা মতবাদ, কান্ট ছিলেন একজন জার্মান দার্শনিক, যিনি 1755 সালে তার এই কান্টের নীহারিকা মতবাদটি বলেছিলেন। তো তিনি কি বলেছিলেন? তিনি মোটামুটি বলেছিলেন যে পৃথিবী থেকে যে সৌরজগৎ সৃষ্টি হয়েছে তা বিভিন্ন স্টেপ বা পর্যায়ে সৃষ্টি হয়েছে, অর্থাৎ আদি বস্তুকণা যেখানে ছিল, যখন পৃথিবী সৃষ্টি হয়নি বহু কোটি বছর আগে, তখন কিন্তু বলা হয়েছে যে মহাকাশে শুধুমাত্র মেঘপুঞ্জ ছিল, এবং এই মেঘপুঞ্জগুলো শীতল এবং গতিহীন কঠিন পদার্থ দ্বারা গঠিত ছিল। পাশের স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ছবি দেখা যাচ্ছে। দেখো, প্রথম স্টেজে লেখা আছে আদি বস্তুকণার মধ্যে পারস্পরিক আকর্ষণ সৃষ্টি হতে শুরু করলো। তারপর আস্তে আস্তে ঘূর্ণায়মান নীহারিকা তৈরি হলো। এই নীহারিকার গতিবেগ পরবর্তী পর্যায়ে আরও বাড়তে শুরু করে, এবং বাড়তে বাড়তে মাঝের যে অংশটা সেটা সূর্য হিসেবে অবস্থান করলো, এবং তারপর আস্তে আস্তে সূর্যর যে প্রধান যে গ্রহটা, মানে প্রধান যে সূর্যটা, সেখান থেকে আস্তে আস্তে গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে এক একটা পিণ্ড ছেড়ে গিয়ে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে সেই রেখা অনুযায়ী ঘুরতে শুরু করে, এবং ঘুরতে ঘুরতে পর্যায়ক্রমে অন্যান্য যে সমস্ত গ্রহ নক্ষত্র এগুলো সব সৃষ্টি করতে থাকে। কাজেই নীহারিকার জন্ম হয়েছিল আদি মেঘপুঞ্জ থেকে। সেই মেঘপুঞ্জ গতিহীন ও কঠিন ছিল। সে আস্তে আস্তে কালক্রমে কী হয়, সেটা সংঘর্ষ বাঁধে এবং ঘূর্ণন বেগ বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে মাঝের অংশটি আস্তে আস্তে সূর্য সৃষ্টি হয়, এবং সূর্য থেকে বাকি যে সমস্ত গ্রহগুলো আস্তে আস্তে ছিটকে বেরিয়ে এক একটা গ্রহের সৃষ্টি হয়। এই হচ্ছে মূল কনসেপ্ট কান্টের নীহারিকা মতবাদের, এবং এই নীহারিকা মতবাদের কেন্দ্রীয় যে অংশটি সেটির নাম হচ্ছে সূর্য, ঠিক আছে। এই তত্ত্ব সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই তত্ত্ব খুবই সহজ সরল, বিজ্ঞানসম্মত, এবং এটা একটা নিউটনের যে মাধ্যাকর্ষণ তত্ত্বকে কিন্তু সমর্থন করে। তাই এই তত্ত্বটা কিন্তু একটা ক্লাসিক থিওরি, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি জিন্স এবং জেফ্রির মতবাদ। জিন্স এবং জেফ্রি বিশেষ করে তার যে মতবাদ সেটা হচ্ছে জোয়ারি মতবাদ, ঠিক আছে, বাট ইংলিশে বলা হয় টাইডাল হাইপোথিসিস। এরা ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী। তারা বিশেষ করে এই জিন্স এবং জেফ্রি 1918 সালে প্রথম এই যে চেম্বারলিন এবং মুল্টনের যে গ্রহকণিকা মতবাদ রয়েছে, এবং ল্যাপ্লাসের যে নীহারিকা মতবাদ, তার দুটো মতবাদ সমন্বয়, মানে একসঙ্গে মিক্সড করে তারা এই মতবাদটি দিলেন, এবং যার নাম করলেন কি, যে টাইডাল মতবাদ বা জোয়ারি মতবাদ। এখানে পৃথিবী সহ সমগ্র সৌরজগতের উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে, এবং মূল বক্তব্য হচ্ছে এটাই যে সূর্যের নিকট অন্যান্য বৃহৎ নক্ষত্রের আগমনের জন্য এটা হয়েছে। অর্থাৎ সূর্য, তারা বলেছেন যে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি বহিরাগত বস্তুকণা দ্বারা গঠিত হয়নি। তারা বলছে যে মহাকাশে উত্তপ্ত এবং ঘূর্ণায়মান প্রকাণ্ড যে গোলাকার গ্যাসপিণ্ড যে সূর্য হয়ে অবস্থান করত, তারপর সূর্যের মধ্যে পরিক্রমণ যে সৃষ্টি হয়, পরিক্রমণকালে অনেক বড় একটি বহিরাগত নক্ষত্র
নিজ কক্ষপথে পরিক্রমণের পাশ মানে সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময় ওই নক্ষত্রের প্রবল আকর্ষণ দ্বারা সূর্যের যে গ্যাসীয় মণ্ডল সেখানে জোয়ারের মতো মানে সমুদ্রে যে জোয়ার হয় সেই জোয়ারের মতো প্রবলভাবে একটা জোয়ার সৃষ্টি হয়েছিল। এই জোয়ার সৃষ্টির কারণে সূর্যের একটা অংশ পটল বা মাকুর মতো হয়ে যায়, গোলপাড়া থেকে একটু মাকুর মতো হয়ে গিয়ে সেই একটা অংশ ছিটকে বেরিয়ে আসে এবং ছিটকে বেরিয়ে এসে বলা হচ্ছে বাকি সমস্ত গ্রহ উপগ্রহের সৃষ্টি হয়েছে। অর্থাৎ সূর্য থেকে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেটাতে এখানে বলা হয়েছে সূর্য থেকে অন্যান্য গ্রহ উপস্থিতির ক্ষেত্রে অন্য একটা বহিরাগত গ্রহ এসেছে এবং পাশ দিয়ে যাওয়ার সময় একটা আকর্ষণ সৃষ্টির ফলে একটা জোয়ারের সৃষ্টি হয়। এই জোয়ারের ফলে কিন্তু সূর্য থেকেই একটা অংশ লম্বা বা মাকুর মতো পটলের মতো যদি সরু হয়ে বাইরের দিকে বেরিয়ে যায় এবং সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এইভাবে পৃথিবীর উৎপত্তি হয়েছে। তাহলে জোয়ারি মতবাদ অনুযায়ী সূর্যতে মানে সমুদ্রের জলের মতো জোয়ার সৃষ্টি হয়েছে, সমুদ্রের জলের মতো জোয়ার সৃষ্টি হয়েই কিন্তু এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে এই তত্ত্বের মূল কথা। এই তত্ত্বের গুরুত্ব কিনা এই তত্ত্ব বিশেষ করে বিভিন্ন গ্রহ উপগ্রহের অবস্থান, কক্ষপথ, আবর্তন এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই তত্ত্ব নিউটনের যে মাধ্যাকর্ষণ তত্ত্ব সেটাকে সমর্থন করে। একই সঙ্গে এটা এই গ্রহতে শীতল এবং কঠিনের ধারণা আছে, মানে কোনো গ্রহ কীভাবে শীতল হয়েছে সে কঠিন হয়েছে তার ধারণাও কিন্তু এই তত্ত্বে রয়েছে। তাহলে এই দুটো তোমাদেরকে থিওরি পড়তে হচ্ছে। এবং লাস্ট অফ অল আসছি মহাবিস্ফোরণ তত্ত্ব, যেটা মডার্ন থিওরি, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি বিশেষ করে মার্কিন পদার্থবিদ এডউইন হাবল তিনি সর্বপ্রথম 1920 সালে প্রথম এই তত্ত্বের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বিগ ব্যাং থিওরি, যে বিগ ব্যাং শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন 1949 সালে ফ্রেড হোয়েল 1949 সালে এই বিগ ব্যাং থিওরিটা, বিগ ব্যাং শব্দটা প্রথম ব্যবহার করেন। তারপর পরবর্তীকালে স্টিফেন হকিং এই তত্ত্বের সুন্দরভাবে সর্বাধুনিক ব্যাখ্যাকার, মানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন, ঠিক আছে। এবং স্টিফেন হকিংয়ের একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই গ্রন্থে তিনি এই বিগ ব্যাং থিওরির কথা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন। তো এখানে কি বলা হয়েছে, এখানে বিশেষ করে বলা হয়েছে যে পৃথিবী সৃষ্টির আগে আদি যে বস্তুকণা সেখানে একটা কসমিক এগ তৈরি করত। অর্থাৎ মানে একটা জড়পিণ্ড, সব কিছু জড়ো হয়ে একটা কসমিক এগ বা মহাজাগতিক বীজ তৈরি ছিল। এর মধ্যেই ছিল 1000 নক্ষত্র আলোকপুঞ্জ। এই ফলে এই যে কসমিক এগে হঠাৎ করে প্রবল বিস্ফোরণ শুরু হয়, এই জন্য নাম হয়েছে মহাবিস্ফোরণ তত্ত্ব। হঠাৎ বিস্ফোরণের ফলে এই কসমিক এগটা ভেঙে গিয়ে অন্যান্য সমস্ত গ্রহগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিভিন্ন নক্ষত্রের সৃষ্টির পেছনে এই তত্ত্ব বলেছে একটা বিস্ফোরণের কথা। যেখানে আদি বস্তুকণা ছিল সেই আদি বস্তুকণায় বিস্ফোরণ হয় এবং কেন্দ্রীয় অংশটা সূর্য, বাকি যে ছিটকে যাওয়া অংশগুলো একটা গ্রহের সৃষ্টি হয়। এই তত্ত্বটা খুব বিজ্ঞানসম্মত একটা তত্ত্ব এবং এই তত্ত্বটা কিন্তু আইনস্টাইন তত্ত্বের সমর্থন করে। একই সঙ্গে এটার বিশেষ করে এই বিস্ফোরণের কথাটা অনেক বিজ্ঞানীও স্বীকার করে নিয়েছেন। তাই এই থিওরিটাও কিন্তু অনেক সময় গ্রহণযোগ্য হয়েছে। তবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, কোনো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আরও অনেক থিওরি তত্ত্ব রয়েছে। তোমাদের সিলেবাসে শুধু এই 3টে পড়তে হবে এবং এই 3টে সম্পর্কে স্পেশাল ক্লাসও আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি চাও আমি সেগুলো দেখতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশানে আগের সমস্ত যে পার্ট করে আমি ক্লাসগুলো করেছি, কান্টের নিহারিকা মতবাদ, বিগ ব্যাং থিওরি, এই থিওরির স্পেশাল ক্লাসগুলো তোমরা একবার দেখে নিতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো একবার করে দেখে নাও, তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে। এবার বলি তোমরা এখান থেকে কিভাবে পড়াশোনা করবে। প্রথমত বইটা ভালো করে রিডিং পড়ে নাও, ক্লাসটা বুঝে নিলে যে ক্লাসিক্যাল থিওরির মধ্যে কোনগুলো আছে এবং কোন থিওরিটা কে করেছেন, কত সালে, কোন গ্রন্থের লেখক কে, সর্বাধুনিক ব্যাখ্যাকার কে, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গা থেকে। কাজেই বই যদি তোমরা হাতে পাও, বইটা ভালো করে পড়ে নাও। আমার লেখা বই খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে, তোমাদেরকে সেই নিউজও আমি দেব। তো তার আগে তোমরা
ক্লাস 11-এর যে পুরনো বই সেখান থেকেও এই থিওরিগুলো কিন্তু পেয়ে যাবে। 3টে থিওরি দেওয়া আছে, তাই 3টে থিওরি ভালো করে পড়ে নাও। এখান থেকে শর্ট প্রশ্নের জন্য পুরোটা ভালো করে পড়ো, বড় প্রশ্ন এখান থেকে আসবে না, শুধু শর্ট প্রশ্নের জন্য ক্লাসটা বোঝার পরে অবশ্যই বইটা একবার রিডিং পড়বে, দেখবে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের অনলাইন ক্লাস তো চলছে, যারা ভাবছো বাড়িতে বসে প্রিপারেশন নেবে তারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। আমাদের অনলাইন ক্লাসের জন্য জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করতে পারো। ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।